প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত। আজকের আমরা ক্লাস 12 তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের তড়িৎ প্রাবল্য নির্ণয় শিখব। আসলে এর আগের ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্য কি শিখেছিলাম, তড়িৎ প্রাবল্যের একক মাত্রা জেনেছিলাম বা তড়িৎ প্রাবল্যের রাশিমালা কেমন হয় সেটা জেনেছিলাম। আজকের আমরা শিখব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। কার জন্য? যেন বিন্দু আধানের জন্য। বিষয়টি কেমন? ধরো এখানে একটি বিন্দু আধান রাখা আছে। বিন্দু আধান মানে কি? এমন একটি আধান নেব বা এমন একটি আয়ত বস্তু নেব যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু নেই, এরকম একটি বস্তু নিলাম। ধরলাম সেই বস্তুটির আধান হচ্ছে কিউ। এই যে ডট দিয়ে কালো মতো দিয়েছি ওটা হচ্ছে বিন্দু আধান বা একটি বস্তু যার আকৃতি বিন্দুর ন্যায়, আর বস্তুটাকে কত আধান দেওয়া হয়েছে? কিউ মানের আধান। এখন এই বিন্দু আধান এখানে থাকার জন্য এর চারপাশে কি হবে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এই সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে চারিদিকে তো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। বললো যে এই জায়গাটায় প্রাবল্য কত বলো, এই বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো। এই বিন্দু আধান থাকার জন্য এর চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দু এম বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। এম বিন্দুর দূরত্ব কত? এই বিন্দু আধানটি থেকে এম বিন্দুর দূরত্ব হচ্ছে ছোট হাতের আর হলে ওই জায়গাটা প্রাবল্য নির্ণয় করতে হবে। এমন হতে পারে, দেখো ধরো একটি এরকম সরল দণ্ডকে, ধাতুর তৈরি দণ্ডকে আমরা আহিত করেছি। ধাতুর তৈরি এরকম একটি দণ্ডকে আহিত করলে এর চারিপাশেও কি হবে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এই আহিত দণ্ডের চারপাশে বললো যে কোনো একটি বিন্দুতে, ধরো এখানে বললো যে এ বিন্দুতে প্রাবল্য কত। এই দণ্ডটাকে আহিত করার ফলে এর চারপাশে যে তড়িৎ ক্ষেত্র হলো সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দু হলো এ, বলে এ বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। বা এমনও হতে পারে, ধরো আমরা এরকম একটি গোলককে আহিত করলাম, ফাঁপা গোলক বা নিরেট গোলক কিন্তু পরিবাহী পদার্থের তৈরি। এরকম একটি গোলককে আহিত করলে কি হবে? এর চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। বললো যে এর চারপাশে কোনো একটি বিন্দুতে, ধরো এই বিন্দুটার নাম দিল পি বিন্দু, বললো পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত। বা যে কোনো আকৃতির হতে পারে, ধরো একটি ঘনককে আহিত করা হলো, এরকম একটি ঘনক আহিত করলে কি হবে? এই ঘনকের চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। বললো যে এই জায়গাটায় প্রাবল্য নির্ণয় করো কে বিন্দুতে। যেখানে খুশি ওর চারপাশে তো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, সেই চারপাশের যে কোনো একটি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলবে। আমরা এই ঘনকের ক্ষেত্রে বা গোলকের ক্ষেত্রে বা এই সরল দণ্ডের ক্ষেত্রে প্রাবল্য কত হয় সেটা পরে শিখব। আপাতত আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো যে একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করা শিখব এবং এই বিন্দু আধানের জন্য প্রাবল্য সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব, যেটা আমাদের পাঠ্যসূচিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই জায়গা থেকে আসে, বিন্দু আধান। এখন আমরা প্রাবল্যের সংজ্ঞা শিখেছিলাম। প্রাবল্য মানে কি শিখেছিলাম? আগের ক্লাসটি যারা করেছে তারা জানো নিশ্চয়ই, বা যারা দেখোনি আগের ক্লাসটি দেখে নাও, নিলে প্রাবল্য সম্পর্কে আরো ভালো ধারণা তৈরি হবে। প্রাবল্যটা কি? প্রাবল্য বলছে যে তড়িৎ ক্ষেত্রের যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে আমরা সেই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখবো। যেহেতু আমাদের এক্ষেত্রে এম বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলেছে, তাই আমি কি করলাম? এম বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলাম। অর্থাৎ 1 কুলম আধান রাখতে পারো বা 1 স্ট্যাট কুলম আধান রাখতে পারো। আমি ধরো একক ধনাত্মক আধান রাখলাম, এককের কথা বললাম না, মানে কুলম না স্ট্যাট কুলম সে কথাটা উল্লেখ করছি না। এখন এম বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে এই যে কিউ আধান একে কি করবে? আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। সেটা জানি আমরা, নির্ভর করে এই আধানের প্রকৃতির ওপর। অর্থাৎ আধানটি ধনাত্মক না ঋণাত্মক, এই আধানটিকে কি বলি? উৎস আধান। কেন? এই আধানটির জন্যই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখন এই এম বিন্দুতে প্রাবল্য অর্থাৎ এই একক আধানের ওপর ক্রিয়াশীল বলকেই আমরা বলবো এম বিন্দুতে প্রাবল্য। আর আমাদের বলেছিল যে এম বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, তাই আমি কি করছি? এম বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলাম। এই কিউ আধানটি এই একক ধনাত্মক আধানের ওপর যত বল ক্রিয়া করবে সেটাই হবে ওই বিন্দুর প্রাবল্য। আমি কি লিখছি দেখো, এই বিন্দুটার নাম কি নাম দিচ্ছি যেন ও। ধরি ও বিন্দুতে কি হয়েছে?
ও বিন্দুতে কিউ বিন্দু আধান অবস্থিত, বিন্দু আধান অবস্থিত হলো। আর বিন্দু আধান থাকার জন্য চারপাশে কি হয়েছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। কিউ আধান থেকে কি করতে হবে, স্মল আর দূরে, এই যে দূরত্বটা কিউ আধান থেকে এম বিন্দুর দূরত্ব আমি ধরে নিচ্ছি কত, স্মল আর। কিউ আধান থেকে স্মল আর দূরে এম বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে, তাই তো। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। কি করছি, প্রাবল্য নির্ণয় করার জন্য এম বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখা হলো। প্রাবল্যের সংজ্ঞা অনুসারে ওই জায়গাটি একক ধনাত্মক আধান রাখতে হবে। কোন জায়গাটায়, যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করতে চাইছি। আমরা কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাইছি, এম বিন্দুতে। তাই আমি কি করলাম, এম বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলাম। এখন একক ধনাত্মক আধানের উপর কিউ আধান কর্তৃক প্রযুক্ত বল, এই আধানটি এর উপর কত বল প্রয়োগ করে সেটাই হবে ওই বিন্দুর প্রাবল্য। তাই লিখছি কিউ আধান কর্তৃক একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল কত হবে, দেখো প্রযুক্ত বল, এই আধানের উপর কত বল প্রয়োগ করবে, এফ। কোন সূত্র থেকে বের করব, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত সূত্র হলো কুলম্বের সূত্র। অর্থাৎ এই আধান এর উপর কত বল প্রয়োগ করবে সেটা যদি আমরা কুলম্বের সূত্রের এসআই পদ্ধতিটি ব্যবহার করে নির্ণয় করতে চাই, কেমন আসবে দেখো, 1/4πε0 কিউ 1 মানে কত, কিউ, আর কিউ 2 মানে 1 বাই দূরত্বের স্কয়ার। এটাই ছিল সূত্র। তো সূত্র ছিল কি 1/4π আমি যেহেতু ধরে নিচ্ছি যে এই আধান এবং বিন্দুর মাঝখানে বায়ু মাধ্যম আছে, তাই ধ্রুবকটি কত হবে 1/4πε0 ইন্টু Q1। Q1 মানে কত, কিউ, আর Q2 মানে কত, +1, Q1 Q2 বাই আর স্কয়ার। বা আমরা বলতে পারি যে ওই আধানের উপর প্রযুক্ত বল কত হলো, বিন্দু আধানটি ওই একক আধানের উপর বল প্রয়োগ করবে, এটাই কিউ বাই আর স্কয়ার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, তাই না, যদি নির্ণয় করি। আর সিজিএসে করলে কি আসবে, সিজিএসে করলে ক্রিয়াশীল বল চলে আসবে, এটাকে তো আর বসাবো না, কিউ বাই Q1 ইন্টু Q2 বাই আর স্কয়ার, বাই মাধ্যমে করছি, তাহলে কিউ বাই কি হবে, আর স্কয়ার। এটা সিজিএস পদ্ধতিতে। এই হলো যে কিউ আধান কর্তৃক একক আধানের ওপর ক্রিয়াশীল বল, আর এটাই হলো প্রাবল্য। অর্থাৎ এম বিন্দুর প্রাবল্য কত, একক আধানের উপর যে বল ক্রিয়া করে, এই একক আধানের উপর কত বল ক্রিয়া করছে, এই বলটাই। ফলে আমরা বলবো কি, এম বিন্দুর প্রাবল্য, এম বিন্দুতে প্রাবল্য, এম বিন্দুর নয়, শব্দটা হবে এম বিন্দুতে প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ই সমান কত লিখতে পারি, ওটাই মানে কত, 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। এই হলো এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে হলে কি হবে, কেবলমাত্র 1/4πε0টা থাকবে না, কেবলমাত্র কিউ বাই আর স্কয়ার হবে। এটা কি দাঁড়ালো, এম বিন্দুর প্রাবল্য। বোঝা গেল, কার জন্য, এই বিন্দু আধানের জন্য। এখানে যে কিউ আধানটা রাখার ফলে তড়িৎ ক্ষেত্র হয়েছে, তার জন্য এম বিন্দুতে প্রাবল্য। এখন যদি বলে এই যে প্রাবল্য তো ভেক্টর আছে, এর অভিমুখ কোন দিকে হবে, আমরা আগের দিন শিখেছিলাম প্রাবল্যের অভিমুখ নির্ভর করে, দাঁড়াও এটা একটু আলাদা করে দিই ছবিটা। প্রাবল্যের অভিমুখটা কার উপর নির্ভর করে, প্রাবল্যের অভিমুখ নির্ভর করে উৎস আধানের প্রকৃতির উপর। উৎস আধান কোনটি, যেটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। এখানে কোন আধানটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে, কিউ আধান।
আর তার জন্যই তো আমরা এম বিন্দুতে প্রাবল্য নির্ণয় করেছি। ফলে এখানে উৎস আধান হলো কিউ। এখন কিউ আধানটি যদি ধনাত্মক হয়, এই আধানটি যদি ধনাত্মক হতো, তাহলে এই আধান এই একক আধানকে কি করত? বিকর্ষণ করত। দুটো সমধর্মী আধান তো বিকর্ষণ করতো কোন দিকে? ওদের সংযোজক সরলরেখা বরাবর। অর্থাৎ এই কিউ আধান এবং এই বিন্দু আধানের সংযোজক সরলরেখা বরাবর এদিকে বিকর্ষণ করত। তখন প্রাবল্যের অভিমুখ হতো কোন দিকে? উৎস আধান থেকে দূরের দিকে। খেয়াল রাখবে, এই বিন্দু আধান এবং এই বিন্দুর মধ্যে যে সংযোজক সরলরেখা আমরা আঁকতে পারি, আচ্ছা আমরা একটু এঁকে দিই ডট ডট করে। এই সংযোজক সরলরেখা বরাবর বাইরের দিকে ক্রিয়া করবে যদি উৎস আধানটি বা বিন্দু আধানটি ধনাত্মক হয়। আর যদি বিন্দু আধানটি ঋণাত্মক হয়, দেখো এটা যদি ধনাত্মক না হয়ে এটা ঋণাত্মক হতো, তখন কি হতো? ঋণাত্মক হলে তখন এই বিন্দু আধানটি এই একক ধনাত্মক আধানটিকে কি করতো? আকর্ষণ করত। ফলে সেক্ষেত্রে প্রাবল্যের অভিমুখ দেখতে এদিকে হতো, অর্থাৎ উৎস আধানের দিকেই হতো। এটা খেয়াল রাখো, আমরা আগের ক্লাসে কিন্তু এটা শিখেছিলাম। অর্থাৎ প্রাবল্যের মানও বের করলাম, এম বিন্দুতে প্রাবল্যের মান কত এবং দিক কত, সেটা কত হলো? প্রাবল্যের মান হলো, দেখো ই এর মান কত? প্রাবল্যকে ই দ্বারা লেখা হয় তো 1/4πε0 Q/r²। অর্থাৎ প্রাবল্য আমরা বলতে পারি কার সঙ্গে নির্ভর করছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে। কোন দূরত্ব? এই বিন্দু আধান থেকে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করছি তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে। অর্থাৎ এই দূরত্বটা যত বেশি হবে প্রাবল্যের মান তত কমতে থাকবে। এটি হলো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা। এবার আমরা এই সংক্রান্ত, এই যে বিন্দু আধানের জন্য প্রাবল্যের রাশিমালা নির্ণয় করলাম, এই সংক্রান্ত কয়েকটি অঙ্ক করলে আরো পরিষ্কার হয়ে যাবে। কেমন? দেখো একটু অঙ্ক করি, ছবিটা মুছে দিই, গাণিতিক উদাহরণ বোঝার চেষ্টা করি। শুধু বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় তা নয়, আমরা একটু ক্লাসে শুরুতেই বলছিলাম না, একটা গোলককে আহিত করলে, ঘনককে আহিত করলেও তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, তার জন্য প্রাবল্য নির্ণয় করব। কিন্তু এই কুলম্বের সূত্র ধরে, এই যে Q1 Q2/r², যে সূত্র ধরে আমরা এখন বের করলাম, সেই সূত্র ধরে নির্ণয় করা সম্ভব হয় না। তখন আমরা অন্য সূত্র প্রয়োগ করি, সেগুলো আমরা পরে জানবো। আপাতত আমরা বিন্দু আধানের জন্য প্রাবল্যটা জেনে গেলাম। দেখো একটা অঙ্ক করি। এরকম বলছে যে একটি বর্গক্ষেত্রের 4টে শীর্ষবিন্দুতে 4টে আধান রাখা হয়েছে, বিন্দু আধান। বর্গক্ষেত্রটা কি? ধরো এরকম একটি বর্গক্ষেত্র হলো। এই বর্গক্ষেত্রের 4টে বিন্দুতে 4টে আধান রাখা হয়েছে, বিন্দু আধান। কি কি আধানগুলোর মান লিখি। কত দিয়েছে? সব 20 ESU করে সিজিএস পদ্ধতি। এখানে একটি আধান, এখানে একটি আধান, এখানে একটি আধান, এখানে একটি আধান, প্রত্যেকটার মান 20 ESU। 20 ESU 20 বোঝা গেল? দিয়ে বলছে কি? আর বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলছে? বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলছে 10 সেন্টিমিটার। এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য। কোশ্চেনটা কি বলছে জানো? বলছে এই 4টে শীর্ষবিন্দুতে 4টে আধান বসানো হলে কি হবে? তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। তো প্রত্যেকটা আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, ফলে এখানে 4টে আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। প্রশ্নে বলছে যে এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে, মানে এই জায়গাটায় প্রাবল্য কত, ই এর মান কত নির্ণয় করতে বলছে। দেখো বুঝতে পারলে কিনা? আমরা একটু আগে একটা আধান থাকলে তার থেকে আর দূরে প্রাবল্য বের করেছিলাম। এবার কোশ্চেনে কি দিয়ে দিয়েছে? 4টে আধান দিয়ে দিয়েছে। 4টে আধান দিয়ে দিলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। বলছে তাহলে এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে প্রাবল্য কত, কি করে বের করবো? দেখো আমি প্রথমে বের করি যে এটা নাম দিয়া, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি প্রথমে নির্ণয় করি যে এ বিন্দুতে যে আধান আছে তার জন্য এই জায়গাটায় প্রাবল্য কত। ওই ও বিন্দুতে ওইটার নাম দিলাম, কর্ণদ্বয়ের ছেদবিন্দুগুলোর নাম দিলাম কত? ও। সেগুলো ডট ডট করে দিই, এগুলো তো কোনো সরলরেখা না, শুধু কর্ণদ্বয়ের ছেদবিন্দু আঁকার জন্য ওটা করেছি। তাহলে বলতে পারি, দেখো এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য
ও বিন্দুতে প্রাবল্য কত আসবে? ও বিন্দুতে প্রাবল্য ই এ যদি লিখি, ই এ দ্বারা প্রকাশ করছে, অর্থাৎ এই আধানের জন্য এখানে প্রাবল্য কত হবে? প্রাবল্যের রাশিমালা আমরা জানি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। কিউটা কত? 20। এখানে এই আধানের জন্যই ও বিন্দুতে প্রাবল্য বের করছি, তাহলে এই আধানের মান বসবে কিউ, আর আর স্কোয়ার মানে কি? এই দূরত্বটা স্কোয়ার। কোনটা? এ থেকে ওর দূরত্ব, এ থেকে ওর দূরত্ব স্কোয়ার। হলো? কোন দিকে হবে? দেখো আধানগুলো সব ধনাত্মক, এগুলো প্লাস, সব ধনাত্মক আধান। ফলে এই এ বিন্দুতে যে আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য বের করলাম ই এ, ই এর অভিমুখ কোন দিকে হবে? দেখো ই এর অভিমুখ হবে, যেহেতু উৎস আধানটি ধনাত্মক তাই ও বিন্দুতে প্রাবল্যের অভিমুখ হবে কি? ওদের সংযোজক সরলরেখা বরাবর বাইরের দিকে, এদিকে হবে ই এর অভিমুখ। এই আধানের জন্য ও বিন্দুতে এই যে প্রাবল্যের মানটা বের করলাম তার অভিমুখ কি হবে? ওই বিন্দু আধান থেকে, এই ও থেকে দূরের দিকে। বোঝা গেল কেন? যেহেতু উৎস আধানটি একটু আগেই বলছিলাম ধনাত্মক হলে আধান থেকে দূরের দিকে হয়, আর উৎস আধান ঋণাত্মক হলে আধানের দিকে হয়। তাহলে এখানে যেহেতু উৎস আধান ধনাত্মক তাই আধান থেকে দূরের দিকে হলো। কিন্তু দূরের দিকে কেমন দূরের দিকে? ওদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর দূরের দিকে। আবার দেখো আমি যদি একই রকম ভাবে বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য বের করি, অর্থাৎ বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য কত হবে? প্রাবল্য ই বি যদি লিখি, ইবির মান কত আসবে? দেখো ইবির মান হবে 1/4πε0 20 বাই দূরত্ব স্কয়ার। এটাও তো 20, আর দূরত্বটা কত? ওই সেই ওবি, ওবি স্কয়ার। অভিমুখটা কোন দিকে হবে? দেখো যেমন এর অভিমুখ হয়েছিল কোথায়? ও থেকে শিব দিকে, আগেরটা এরকম ভাবে অভিমুখ লেখা যায়, ও থেকে শিব দিকে ই এর অভিমুখ। তাহলে ই বির অভিমুখ কোন দিকে হচ্ছে? দেখো ই বির অভিমুখ হচ্ছে এই আধানের জন্য এখানে, অর্থাৎ ও থেকে, দেখো এদিকে হবে, এদিকে হবে ই বির অভিমুখ, অর্থাৎ ও থেকে ডির দিকে, ও থেকে ডির দিকে। হলো? আচ্ছা ওগুলো মুছে দিই, এগুলো এখানে সমস্যা তৈরি করতে পারে। এরপরে কোনটা? এরপরে আমি একেবারে সরাসরি লিখতে দিচ্ছি যে ই সি বের করছে। ই সি মানে কি? এই সি বিন্দুতে অবস্থিত আধানের জন্য এখানে প্রাবল্য কত আসবে? দেখো 1/4πε0 20 বাই দূরত্ব স্কয়ার। দূরত্বটা কোনটা? ও থেকে সি স্কয়ার, তাই না? এই আধানের জন্য এখানে অভিমুখটা কোন দিকে হবে? দেখো এটা পজিটিভ, মানে এদিকে হবে ই সি এর অভিমুখ, অর্থাৎ ও থেকে এর দিকে। একই রকম ভাবে আমরা যদি ই ডি বের করি, দেখো একই আসবে সব মান, 1/4πε0 ইন্টু কত? 20 বাই দূরত্ব স্কয়ার। দূরত্ব কত? ও ডি হোল স্কয়ার। অভিমুখটা কোন দিকে হবে? অভিমুখটা হবে দেখো এদিক বরাবর, ই ডির অভিমুখ। এও তো উৎস আধান পজিটিভ, ফলে আধান থেকে দূরের দিকে হচ্ছে, ও বি বরাবর হলো, তাই তো? ই ডির অভিমুখ। অর্থাৎ আমরা কি করলাম? দেখো এই বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে যে 4টি আধান আছে তার জন্য ওর কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে প্রাবল্যের মানগুলো এবং দিকগুলো দেখলাম। একটা কথা খেয়াল করে দেখো, এই যে এও বা ওবি বা ওসি ওডি এগুলো সব দৈর্ঘ্য সমান। এ থেকে ও, ও থেকে বি, ও থেকে সি, ও থেকে ডি, অর্থাৎ ও এর দৈর্ঘ্য যা ও বির দৈর্ঘ্য তাই, এবং ও সি ও ডির দৈর্ঘ্য সমান, তাই না? কেন? কত হবে বলো তো? এটা হবে কি? ও থেকে এ দৈর্ঘ্য হবে এই কর্ণটার অর্ধেক, আর বর্গক্ষেত্রের কর্ণ কত হয়? √2a, মানে √2 × 10। কেন? বাহুগুলোর দৈর্ঘ্য 10 দিয়েছিল, ফলে √2 × 10 বাই হবে 2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। ফলে আমি একটু নিচে লিখি, এখানে লেখাটা দেখা যাচ্ছে না। কত হবে? দেখো কর্ণগুলো কত হচ্ছে?
কর্ণ হচ্ছে বাহুর দৈর্ঘ্য 10 দেওয়া আছে, তাই √2 × 10, এটা হলো কর্ণের দৈর্ঘ্য, বাই 2, অর্ধেক, 2 দিয়ে ভাগ করলাম। অর্থাৎ আমরা এ ওর জায়গায় এই মানটা, ওবির জায়গায় ওসির জায়গায় এই মানগুলো বসাবো। সে বসালেও খেয়াল করে দেখো প্রত্যেকটার মান, অর্থাৎ এই যে ই এর মান যা হবে, ইবির মান, ইসির মান এবং ইডির মান সব সমান হবে ওই দূরত্বগুলো বসালেও, যেহেতু সব একই থাকছে। অর্থাৎ ই এ এবং ইসির মান সমান, আবার ইডি এবং ইবির মান সমান। ফলে আমরা বলতে পারি ইবি এবং ইডি এই প্রাবল্য দুটি পরস্পরকে প্রশমিত করবে, কারণ এর মান যা, এরও মান তাই, অভিমুখ বিপরীত দিকে। ফলে এদের দুজনের লব্ধি এই বিন্দুতে কত আসবে? 0। একই রকম ভাবে ই এ এবং ইসি পরস্পরকে প্রশমিত করবে, ফলে ও বিন্দুতে প্রাবল্য কত হবে? 0। অর্থাৎ আমরা বলতে পারি ই এ আর কে প্রশমিত করছে? ইসি পরস্পরকে প্রশমিত করে, সমান হয় কি করছে? পরস্পরকে প্রশমিত করে, তাই তো নাকি? আবার কে কে প্রশমিত করে? ইবি এবং ইডি পরস্পরকে কি করছে? প্রশমিত করছে। কারণ কি? এদের মান সমান এবং দিকগুলি পরস্পর বিপরীত দিকে। ফলে পরস্পরকে প্রশমিত করায় আমরা বলতে পারি যে ও বিন্দুতে লব্ধি প্রাবল্য কত? ও বিন্দুতে মোট প্রাবল্য বা লব্ধি বলা উচিত, মোট প্রাবল্য কত আসবে বলো? প্রাবল্য হবে 0, কারণ ওরা পরস্পরকে সব প্রশমিত করে দিচ্ছে। এই হলো আমরা একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে, এই বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে সমপরিমাণ রাখার ফলে, আধান রাখার ফলে কর্ণে কত প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র পাওয়া যায়, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয় সেটা নির্ণয় করলাম। বিন্দু আধানের একটি প্রয়োগ। আরো একটি অঙ্ক আছে, কি যেন, ধরো তোমাদের এরকম একটি প্রশ্ন দিল, একটা ছবি আঁকি, ধরো এটা মুছে দিই। এবার কি বলছে, ধরো একটু অন্য ধরনের অঙ্ক করি। আচ্ছা, এরকম আর একটা অঙ্ক করে দিই, দিলে একটুখানি বলে দেবো, তোমরা নিজেরা করে নিতে পারবে। কেমন বিষয়টি বলছে যে একটি গোলকের পরিধির উপর এরকম আধান রাখা হয়েছে। মানে এমন ধরো এটি একটি গোলক হয়েছে, তো মোটামুটি গোলক, হ্যাঁ দেন মিনিট দেখি, হ্যাঁ হয়েছে, মোটামুটি গোলকের মতো দেখতে হয়েছে। কি বলছে, এখানে একটি আধান রাখা হয়েছে, এখানে একটি আধান রাখা হয়েছে, কত? এখানে +10 ইএসইউ, দাঁড়াও, এখানে +10 ইএসইউ। এখানে যে বিন্দুতে রাখা, যেটা ঠিক বিপরীত বা এই ব্যাসের অন্য প্রান্তে, এই যে ব্যাসটা কল্পনা করে এর মধ্যে দিয়ে, এই যে ব্যাস, এই জায়গাটা একটি আধান রাখা হয়েছে, কত? -10 ইএসইউ আধান। আবার একই রকম হবে, এখানে রাখা হয়েছে +10 ইএসইউ আধান, আর এখানে রাখা হয়েছে +10 ইএসইউ আধান। এই 4টে আধান রাখা হয়েছে। এখন বলছে এই ব্যাস দুটো যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ওই সেন্টারে ছেদ করবে, যদিও কেন্দ্রে, এই বৃত্তের কেন্দ্রে প্রাবল্য কত? এগুলো কিন্তু সরল রেখা নয়, ডট ডট করে টানতে পারো ব্যাস। আধানগুলো কেমন ভাবে রাখা হয়েছে বুঝতে পেরেছো তো? ওর ব্যাসের বিপরীত দিকে আমি নাম দিই, ধরো এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এই বিন্দুর নাম দিলাম ডি। বললো ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। একটা কথা খেয়াল করে দেখো, ও বিন্দুতে প্রাবল্য 4টে আধানের জন্য বের করতে হবে, এই আধানটি, এই আধানটি, এই আধানটি এবং এই আধানটি। আমি এই আধানের জন্য প্রাবল্য বের করতে পারবো। দেখো আমি যদি ইবি লিখি, ইবি মানে কি বোঝাতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে বি বিন্দুতে আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য কত আসবে? 1/4πε0 +10 বাই, শুধু 10 লিখি, +10 না লিখি, 10 বাই কত? OB², তাই না? ওবিটা কি? ওবিটা হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, ফলে r² বসিয়ে দিতে পারতাম। দেখো ইবির মান এবং ইডির মান সমান হবে, কত আসবে? ইডির মান 1/4πε0 10/OD²। হলো, অর্থাৎ এই আধানের জন্য এখানে প্রাবল্য বের করলাম, এই আধানের জন্য এখানে প্রাবল্য বের করলাম।
একটু খেয়াল করে দেখো, এই বি বিন্দুতে আধানের জন্য প্রাবল্যের অভিমুখ কোন দিক হবে? এদিকে এই বি এর অভিমুখ। এবং ডি বিন্দুর আধানের জন্য প্রাবল্যের অভিমুখ কোন দিক হবে? এদিকে। একটু আগেই বলছিলাম কেন, কারণ এই আধানটি ধনাত্মক, ধনাত্মক হলে প্রাবল্যের অভিমুখ কি আধান থেকে দূরের দিকে, ওই জন্য ইডির অভিমুখ দূরের দিকে হলো। আবার বি বিন্দুর আধানের জন্য দূরের দিকে হলো। দেখো এই দুটোর মান এবি এবং ইডির মান একই, কেন? ওবির মান যা আর ওডির মান তো তাই, আর বসিয়ে দিতে পারি ব্যাসার্ধ। ফলে এরা পরস্পরকে কি করবে? প্রশমিত করবে। অর্থাৎ বি এবং ডি বিন্দু আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য কত হবে? 0। এই দুটো আধানের জন্য। আমার তো দুটো আধানের জন্য বের করতে বলেনি, 4টে আধানের জন্য। অর্থাৎ এই আধান এবং এই আধানের জন্য এখানে প্রাবল্য কত হবে বের করি। দেখো এই আধানের জন্য প্রাবল্যের মান অর্থাৎ ই এর মান কত আসছে? দেখো ই এর মান আসছে 1/4πε0 10 দূরত্ব স্কয়ার। দূরত্বটা কত? ও থেকে এ হোল স্কয়ার, তাই তো? অভিমুখটা কোন দিকে হবে? এটা তো প্লাস, অভিমুখটা হবে এদিকে। কেন? উৎস আধানটি ধনাত্মক হওয়ায় কি হবে? আধান থেকে দূরের দিকে হলো, ও বিন্দুতে প্রাবল্য বের করছে, তাই ও থেকে দূরের দিকে হলো। আবার দেখো ই সিটা যদি বের করি, ই সি কত হচ্ছে? 1/4πε0 10/OC স্কয়ার। দুটোর মান সমান কিন্তু, কারণ ও থেকে এর মান যা, ও থেকে সি এর মানও তাই। একটু খেয়াল করে দেখো, এই আধানটি ঋণাত্মক, ফলে প্রাবল্যের অভিমুখ কিন্তু কোন দিকে হবে বলতো? আধানের দিকে হবে। অর্থাৎ এটা ছিল ই এর অভিমুখ, ই সি এর অভিমুখও একই দিকে হবে। এটাই হলো তফাৎ। এটা যদি প্লাস হতো তখন ই সির অভিমুখ কিন্তু এদিকে হতো, এই দিকটা যদি প্লাস হতো, কিন্তু প্লাস তো নয়, মাইনাস। মাইনাস হলে কি হবে? ও বিন্দুতে প্রাবল্য আধানের দিকে হবে, ওই জন্য ই সির অভিমুখ দেখো সির দিকে হলো। ফলে আমরা ই এ এবং ই সির মান কি হচ্ছে? দেখো সমান হচ্ছে ঠিকই, কিন্তু দিকটা কি হচ্ছে? একই দিকে। অর্থাৎ ও বিন্দুতে প্রাবল্য কত লিখব? ও বিন্দুতে মোট প্রাবল্য, বা এবার লিখি লব্ধি প্রাবল্য, তাই তো? লব্ধি প্রাবল্য কত আসবে? ই সমান কি হয়ে যাবে বলো তো? এই ইডি এবং ইবি পরস্পরকে কি করছে? প্রশমিত করছে। তাহলে আমরা প্রাবল্যটা কার কার জন্য পাবো? ই এ এবং ই সির জন্য। অর্থাৎ ই এ প্লাস ই সি করলেই চলে আসবে মোট প্রাবল্য। আর এই দুটো যোগ করবে কি করে? 1/4πε0 ইন্টু 10 ও এটা তো ব্যাসার্ধ বা ও সি যে কোনো একটু নিতে পারে, ইন্টু 2 মানে 20 লিখে দিতে পারে। এটা 10 না লিখে 20। আর অভিমুখটা কোন দিকে হচ্ছে? ও থেকে সির দিকে বলে দিতে হবে কিন্তু। প্রাবল্যের মান এটা এবং অভিমুখটা এটা। এবার ব্যাসার্ধটা দিয়ে দিলে তুমি ও এর জায়গায় ব্যাসার্ধ বসিয়ে গণনাটা সম্পূর্ণ করতে পারবে। এই হলো কিসের জন্য প্রাবল্য বের করলাম? এই 4টে বিন্দু আধানের জন্য। খেয়াল রাখবে অভিমুখের উপর কিন্তু প্রাবল্যের মানটা পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা প্রাবল্য কি বুঝলাম এবং বিন্দু আধানের, কেবলমাত্র বিন্দু আধানের জন্য প্রাবল্য বের করলাম। এর পরের ক্লাসে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য নির্ণয় করার চেষ্টা করব। তড়িৎ দ্বিমেরু কি এবং তড়িৎ দ্বিমেরু সম্পর্কে পরের ক্লাসে শিখব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।